নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম বৎসলা। শুনতে থাকুন আজকের গল্প বৎসলা। দীনেশ দাশগুপ্তের মোটর এসে থামলো বাড়ির সামনে। ডক্টর দীনেশ দাশগুপ্ত, এমডি। বললুম, কি সৌভাগ্য, এই সাত সকালেই দিকপাল ডাক্তারের আবির্ভাব। ব্যাপার কি, চেম্বার নেই? ডাক্তার ততক্ষণে হাত পা ছড়িয়ে ইজি চেয়ারটার উপর শুয়ে পড়েছে। মোটা একটা চুরুট ধরিয়ে বললে, সবই আছে, কিন্তু 365 দিনের বাঁধা রুটিনে একটুখানি ব্যতিক্রম ঘটাতে চাই আজ। নিজের কাছ থেকেই নিজে ছুটি নেব আজকে। কলেজে পড়বার দিনগুলোতে ক্লাস থেকে পালানোর মতো। হঠাৎ হঠাৎ এরকম দুরভিসন্ধি কেন? দীনেশ একটু চুপ করে রইল। মুখের পেশিগুলোতে অল্প অল্প ঢেউ উঠল কয়েকবার। মা হাতের নীলার আংটিটাকে লক্ষ্য করলো কিছুক্ষণ। তারপর বললে, এই মাত্র দমদম এয়ারপোর্ট থেকে আসছি। তা থেকে তো কিছু বোঝা গেল না। বলছি। নীলার আংটিটার দিকে কয়েক সেকেন্ড নিঃশব্দ দৃষ্টি ফেলে রেখে বললে, আজ সকালের প্লেনে কর্নেল দত্তগুপ্ত টোকিও চলে গেলেন। কোনোদিন আর ভারতবর্ষে ফিরবেন না। সঙ্গে গেল ললিতা সেন। ললিতা সেন? আমি ভয়ানক চমকে উঠলুম। মানে? তার মানে? কি বলছো তুমি? বিস্ময়ে আমার প্রায় বাকরোধ হয়ে এলো। তুমি তো ললিতা সেনকে ভালোবাসতে। ভালোবাসতুম নয়, এখনো বাসি। ওটা অতীত নয়, এখনো বর্তমান। আর ললিতাও তো, হ্যাঁ ঠিক, আমাকে বিয়ে করবে বলে কথাও দিয়েছিল একদিন। কিন্তু সেই কথাটার উপর আমি আর আজ কিছুতেই জোর খাটাতে পারলুম না। আরো যখন দেখলুম আমার দাবির চাইতে আরো বড় দাবি এসে ওর উপরে হাত বাড়িয়েছে। কি সে দাবি? দীনেশ আস্তে আস্তে বলল, মাতৃত্বের। মাতৃত্বের? প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলুম আমি। হাতের ধাক্কায় একরাশ ময়লা জল শুদ্ধ অ্যাস্ট্রেটা কাত হয়ে পড়ল। সেটাকে ঠিক করে তুলে রাখবার কথা পর্যন্ত ভাবতে পারলুম না। উত্তেজিত হয়ে বললুম, ডোন্ট টক ননসেন্স। সি ইজ এ মেড, পিওর অ্যান্ড ইনোসেন্ট। কি বকছো পাগলের মতো? দীনেশ রহস্যমাখা হাসি হাসল। তুমি ঠিক কথাই বলেছ। সি ইজ এ মেড, পিওর অ্যান্ড ইনোসেন্ট। আমিও মিথ্যে বলিনি। আজ তার সেই মাতৃত্বের কাছেই আমাকে হার মেনে চলে আসতে হয়েছে। হিয়ালি রাখো দীনেশ। কার মা হলো ললিতা? ছেলে কুড়িয়ে পেল নাকি? তাই তো। আর সেই জন্যেই তো কর্নেল দত্তগুপ্তের সঙ্গে সে চিরদিনের মতো ভারতবর্ষ ছেড়ে চলে গেল। আর ফিরবেন না। আমার মুখের ওপর দুটো বিষণ্ণ চোখের দৃষ্টি ছড়িয়ে দিয়ে বললে, একটু চা নাও প্রফেসর, তারপর বলছি সব কথা। দীনেশ বললে, তুমি তো জানো প্রফেসর, আমি কর্নেল দত্তগুপ্তের ছাত্র। শুধু ছাত্র বললে কম বলা হয়। নিজের ছেলের মতো আমায় ভালোবাসতেন। ললিতা সেন ওর ছাত্রী,
কিন্তু ওর আর ললিতার মধ্যে অন্তরঙ্গতার সুযোগ আমি ঘটিয়ে দিয়েছিলুম। কিন্তু সে কথায় পরে আসছে। তুমি তো দত্তগুপ্তকে জানো, হার্ট স্পেশালিস্ট হিসাবে সারা ভারতবর্ষ জোড়া ওর নাম। শুধু ভারতবর্ষেই নয়, সেই খ্যাতি কন্টিনেন্টেও ছড়ানো। বছর কয়েক আগে ভিয়েনার একটা কনফারেন্সে যে পেপারটি উনি পড়েছিলেন, তা নিয়ে তো রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। সেই থিসিসটার উপরেই বিশেষভাবে রিসার্চ করবার জন্য জাপানেও ডাক পড়েছে। ভালোই হয়েছে, দত্তগুপ্ত আরো কিছুদিন বাঁচতে পারবেন। মেডিকেল সায়েন্স আরো কিছু নতুন জিনিস পাবে ওর কাছ থেকে। তোমাকে আমি আর কি বলবো প্রফেসর, আশ্চর্য আমাদের এই জীবন। টাকা, যশ, মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, দত্তগুপ্তের কোনো কিছুরই অভাব ছিল না। জানো, বাইরে থেকে মনে হতো যা চাইবার থাকতে পারে সব উনি পেয়েছেন, কোথাও এতটুকু ফাঁক নেই। ঘরে সেকালের গ্র্যাজুয়েট স্ত্রী, মেয়ে অক্সফোর্ড থেকে পাশ করা, ছেলে ডাক্তারি লাইনে না গেলেও ব্যারিস্টার, অ্যাট দ্য এজ অফ 60 সুখী, নিশ্চিন্ত, নির্ঝঞ্ঝাট ভদ্রলোক। ওর সেই দীর্ঘ উজ্জ্বল গৌর চেহারা, কপালের ওপর কোকড়ে নামা একগুচ্ছ সাদা চুল, ঠোঁটের কোণে একটা শান্ত হাসি, সব মিলিয়ে একটি পরিপূর্ণতার রূপ। কিন্তু কিন্তু আমি আরো বেশি খবর জানতাম। একে তো আমি ওর অতি প্রিয় ছাত্র, তার উপরে আত্মীয়তার একটা ক্ষীণ সূত্রও ছিল। ওর স্ত্রী দূর সম্পর্কের এক মাসিমা হন আমার। ওইসব কারণে কেবল হাসপাতালে বা চেম্বারেই নয়, ওর বাড়িতেও আমার নিয়মিত যাতায়াত ছিল। শুধু উপরের রঙিন প্রচ্ছদপটটাই নয়, ওর জীবনের অনেকগুলো খোলা পাতা দেখবার সুযোগ আমার ঘটেছিল। বিশ্বাস করবে না, এমন দুর্ভাগা লোক আমি খুব কম দেখেছি। সেই শ্লোকটা মনে আছে? মাতা যশগৃহে নাস্তি ভার্যা চা প্রিয় বাদিনী। সত্যি কথা বলতে কি, মাসিমার মতো কটুভাষিনী বাংলাদেশে কজন আছেন আমি বলতে পারি না। শিক্ষিতা মহিলা, সেকালের গ্র্যাজুয়েট, কিন্তু কটু কথা বলার সঙ্গে বিদ্যার কোনো সম্পর্ক নেই। ওটা নিতান্তই ব্যক্তি চরিত্রের ব্যাপার। বরং শিক্ষার ফলে রসনা আরো প্রখর হয়, ব্যঙ্গ আরো বেশি জ্বালা ছড়ায়, আক্রমণ আরো নিপুণ এবং মর্মঘাতী হয়। মাসিমার অক্সফোর্ড ফেরত অধ্যাপিকা কন্যাটিও মায়ের কাছ থেকে বিদ্যেটি পুরো মাত্রায় আয়ত্ত করে নিয়েছে। ছোট পিঁমড়ের কামড়ের জ্বালা যে আরো বেশি, মিলি দত্তগুপ্তই তার প্রমাণ। মিলি রূপ আর অক্সনিয়ান কালচারে আকৃষ্ট হয়ে যে তাকে বিয়ে করবে, সে হতভাগার জন্য এখন থেকেই আমার সহানুভূতি জাগছে প্রফেসর। মাসিমা দাঁতে দাঁতে চেপে বলতেন ওল্ড গোট, মেয়ে বলতো ফুল। ছেলে পাইপটাকে গালের এক পাশে সরিয়ে দিয়ে বলতো, রিয়েলি ইজ হরিবল। তবে এই ঘৃণা এবং অসীম অশ্রদ্ধার কারণ আমি জানি না। দত্তগুপ্তের ভিতরে কি সেই মারাত্মক অপরাধ যার জন্য বাড়ি শুদ্ধ কেউ ওকে শ্রদ্ধা করত না, এতটুকু ভালোবাসত না? তা অনুমান করা আমার পক্ষে অসম্ভব। নিশ্চয়ই ভিতরে একটা কিছু ছিল, কোনো একটা ভুলের দণ্ডই হয়তো তাকে নিতে হচ্ছে। কিন্তু কিন্তু সে দণ্ড যে কি কঠিন, কি নিষ্ঠুর, চোখে না দেখলে তুমি বিশ্বাস করবে না। ছেলের ব্যারিস্টারিতে বিশেষ পসার জমেনি, যা পায় মোটরের তেলে আর ক্লাবের চাঁদায় খরচ হয়ে যায়। মিলি অসম্ভব বিলাসী, দিনে কতবার যে শাড়ি বদলায় আর কত রকম কসমেটিক ব্যবহার করে সেই জানে।
উদ্যাপনার টাকা থেকে কিছু বিশেষ উদ্বৃত্ত থাকে বলে মনে হয় না। মাসিমারও অসম্ভব খরচের হাত। একবার মার্কেটিং এ বেরুলে গোটা পার স্ট্রিটটাকেই গাড়িতে তুলে আনতে চেষ্টা করেন। কাজেই দত্তগুপ্তকে তারা যতই ঘৃণা করেন, লোকটিকে তারা সংসার থেকে পুরোপুরি ছাঁটাই করে দিতে পারেন না। হি ইজ আ ভেরি ইউজফুল মেশিন, মানি মেকিং মেশিন। হ্যাঁ, এইটুকুই, এর বেশি কিছু নয়। প্রত্যেক দিন বাড়ি ফেরবার সঙ্গে সঙ্গে মাসিমা অত্যন্ত নিষ্ঠা ভরে দত্তগুপ্তের কোট আর ট্রাউজারের পকেট সার্চ করতেন। 2-4 টাকা ফেলে রেখে সমস্ত বের করে নিতেন। অত বড় ডাক্তার, অমন প্র্যাকটিস, অথচ জানো ভদ্রলোকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 1000 খানিক টাকাও ছিল কিনা সন্দেহ। শেষের দিকে দত্তগুপ্ত দোতলাতে তোলায় পর্যন্ত উঠতেন না। নিজের বাড়িতে চোরের মতো বাস করতেন। নিচের বসবার ঘরের পাশেই একখানা ছোট ঘরে একটা ক্যাম্প খাট পেতে সেইখানেই বসবাস ছিল তার। দরকারে চাকরদের প্রায় ডেকে সাড়াই পেতেন না, কারণ চাকরেরাও সকলেই জানত এ বাড়িতে দত্তগুপ্তের মর্যাদা তাদের চাইতে বেশি নয়। অদ্ভুত মানুষের জীবন, কি বলো প্রফেসর? কেউ বুঝতে পারে না বাইরে থেকে, কেউ জানে না। স্বর্গের দেবতার মতো যাকে সুখী বলে মনে হয়, কি অমানসিক যন্ত্রণার নরকে দিন কাটিয়ে চলেছে সে। কিন্তু দত্তগুপ্তের যা হতো তা হতো। পৃথিবীতে অসংখ্য লোক অসহ্য যন্ত্রণার শিকার। শরীর মনের অবিশ্বাস্য ব্যাধিতে, অর্থহীন দুর্ভাগ্যের আঘাতে জ্বলে যাচ্ছে তারা, ছিঁড়ে টুকরো টুকরো হচ্ছে, পিষে একাকার হয়ে যাচ্ছে জাঁতার তলায়। কাকে ত্রাণ করতে পারি আমরা? কার দুঃখ দূর করতে পারি? কাকে তুলে আনতে পারি সেই বিভৎস নরক থেকে? ডাক্তার হিসেবে চিকিৎসা করি মাত্র, ফি নি। পথের ভিখিরিকে 2 পয়সা ছুঁড়ে দিতে পারি। দুস্থ আত্মীয় স্বজন সামনে এসে দাঁড়ালে 5-10টা টাকা সাহায্য করতে পারি তাকে। কিন্তু আমার দুর্বুদ্ধি, একদিন ললিতাকে সঙ্গে করে আমি দত্তগুপ্তের বাড়িতে নিয়ে গেলুম। ললিতা জানো, কেঁদে ফেলল। বৈশাখের দুপুরে আগুন বৃষ্টি হচ্ছে কলকাতায়। টালার মাঠের চিরশ্যামল ঘাসগুলো পর্যন্ত শুকিয়ে বর্ণহীন। রেলওয়ে সাইডিং এর দিক থেকে ধোঁয়া আর ধুলোর ঘূর্ণি উঠে আসছে। তাদের হলকা গায়ে লাগলে ফোসকা পড়ে যেতে চায়। সেই সময় আমি এলুম দত্তগুপ্তের বাড়িতে একটা কেস নিয়ে আলোচনা করবার জন্যে। আমার সঙ্গেই উনি ওই সময় অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন। দুর্ভাগ্য আমার, ললিতাকেও সঙ্গে করে এনেছিলুম। শুয়ে আছেন, দেখা করুন গে, এইটুকু খবর দিয়ে কর্তব্য শেষ করেই চাকরটা দোতলায় উঠে গেল। কি যে দেখলুম প্রফেসর, ভাবতে পারবে না। দত্তগুপ্তের গ্যাস্ট্রিক ছিল। ঘরে পা দিতেই দেখি সেই ক্যাম্বিসের খাটে শুয়ে কাটা মাঠার মতো ছটফট করছেন দত্তগুপ্ত। 2 হাতে পেট চেপে রেখেছেন, চোখ কপালে উঠেছে, মুখের পাশে পাশে ফেনা জমেছে। খোলা জানলা দিয়ে টালা সাইডিং এর ধোঁয়া আর ধুলোর আগুন মাখা ছাপটা এসে পড়ছে ঘরের ভিতরে। দৃশ্যটাকে পৈশাচিক বললেও যথেষ্ট হয় না। আমি তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিলুম। গোঙাতে গোঙাতে দত্তগুপ্ত বললেন, জল দাও, আমাকে 1 গ্লাস জল দাও, ওই কোণের কুঁজোতে রয়েছে। ভাবো দেখি, লোকটার ভাগ্য একবার ভাবো দেখি প্রফেসর। অত বড় হার্ট স্পেশালিস্ট, অত নাম, অত পসার, কিন্তু রাস্তার একটা গরিব ভব ঘুরে ওর চাইতে সুখী। ফুটপাথে যখন সে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, তখন তার স্ত্রী অন্তত মাথায় একটুখানি হাত বুলিয়ে দেয়,
পথের কল থেকেও এক আঁচড়া জল এনে খাওয়ায়, অথচ দত্তগুপ্তের কিসের অভাব, কি নেই তার? আর কি তিনি পাচ্ছেন? এই আগুন ঝরা দুপুরে পারদের রেখা যখন 108 ডিগ্রিকে ছুঁয়েছে, জানলা দিয়ে আগুনের হলকা আসছে, গ্যাস্ট্রিকের অসহ্য কষ্টে মুখ দিয়ে তার ফেনা উঠছে, তখন এক গ্লাস জল পর্যন্ত করিয়ে দেবার লোক কাছাকাছি নেই। আর রবিবারের ছুটির দিনটিতে দোতলা তেতলার ঘরে তখন ঠান্ডা ছায়া, বাড়ি খসখসের পর্দা জলে ভেজানো, পাখা খুলে দিয়ে ব্যারিস্টার হয়তো পরম আরামে ক্রাইম স্টোরি পড়ছেন, নিশ্চিন্তে স্বাস্থ্যকর নিদ্রার সুখভোগ করছেন সকন্যা মাসিমা। সংসারে ক্রুয়েলটির সীমা কি আছে? কোথাও আছে? জানো প্রফেসর, এক গ্লাস জল এগিয়ে দিতে গিয়ে ললিতা কেঁদে ফেলল। স্যার, হে কি দশা আপনার, হে কি দশা! প্রফেসর, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অব দ্য এন্ড। সেদিন যখন আমরা দত্তগুপ্তের ওখান থেকে ফিরে এলুম, তখন বিকেলে রোদ নিভে গেছে টালা পার্কের বিবর্ণ ঘাসের উপর। বঙ্গোপসাগরের বুক থেকে প্রসন্ন দক্ষিণ হাওয়ার স্নিগ্ধ উল্লাস শুরু হয়েছে। ললিতা আশ্চর্য নীরব হয়ে আমার পাশে পাশে হাঁটতে লাগলো। ট্রামে উঠে সে প্রথম কথা বললে, দীনেশ, ওকে বাঁচাতেই হবে, দেশে স্বার্থেই আরো অনেকদিন ওকে বাঁচিয়ে রাখা উচিত। কিন্তু আমরা তো বাইরের লোক, কি করতে পারি? না, বাইরের লোক নই, ওর স্টুডেন্ট, আমাদেরও তো কর্তব্য আছে ওর উপরে। সেই কর্তব্য পালন করব কি করে? ভেবে দেখি। তারপরের ইতিহাসটা খুব দ্রুত। ললিতা নিয়মিত আসা যাওয়া আরম্ভ করলো দত্তগুপ্তের ওখানে। প্রথম প্রথম আমি নিয়ে যেতুম, কিন্তু পরে আর তার দরকার হলো না। গোড়ার দিকে কিছু খেয়াল করিনি, কিন্তু আস্তে আস্তে জ্ঞান চক্ষু খুলতে লাগলো। বুঝতে পারলুম ললিতা আর পুরোপুরি আমার নেই। আমাদের দুজনের ভিতরে একটা ছায়া নেমে এসেছে, কর্নেল দত্তগুপ্তের ছায়া। কোনো বড় ঘটনার দরকার হলো না, টুকরো টাকরা ছোটখাটো ব্যাপারেই জিনিসটা স্পষ্ট হয়ে আসতে লাগলো আমার কাছে। ললিতা তখন একটা হসপিটালে অ্যাটাচড, সেখানকারই কোয়ার্টারে থাকতো। সেদিন বিকেলে তার ডিউটি ছিল না। আগে থেকেই কথা ছিল সন্ধ্যের শোতে আমরা একসঙ্গে সিনেমায় যাব। ললিতার ওখানে গেলাম 5টার আগেই, আর গিয়েই খবর পেলুম সে নেই। কর্নেল দত্তগুপ্ত নাকি অসুস্থ, টেলিফোন করেছিলেন, সে সেখানেই ছুটে গিয়েছে। মনের ভিতরে এক টুকরো মেঘ নিয়েই আমি টালা পার্কে রওনা হলুম। গিয়ে দেখলুম বিশেষ কিছু নয়, সামান্য সর্দি জ্বরের মতো হয়েছিল, টেম্পারেচার 99-এরও নিচে। সেই ঘরটিতে মেথের আর্ম চেয়ারে দত্তগুপ্ত বসে আছেন, আর একটা মেডিকেল জার্নাল থেকে ললিতা কি যেন পড়ে শোনাচ্ছে তাকে। দত্তগুপ্ত খুশি হয়ে বললেন, আরে দীনেশ, এসো এসো। কিন্তু আমি অতখানি খুশি হতে পারলুম না প্রফেসর। চুপচাপ বসে পড়লুম। ললিতা আমাকে ভালো করে লক্ষ্য করলো না যেন। সেই জার্নালটা এক মনে পড়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম প্রায় 5:30 বাজে। উঠে পড়ে বললুম, আসি স্যার, আসি। আচ্ছা, এসো। ললিতা আমাকে কিছু বলতে চেয়েছিল কিনা জানি না, আমার আর শোনবার প্রবৃত্তিও ছিল না। আমি বেরিয়ে পড়লুম গাড়ি নিয়ে। অনেকক্ষণ
পাগলের মতো ঘুরে বেড়ালুম এদিকে ওদিকে। তারপর উইথ অ্যাপোলজি টু ইয়োর মরালিটি প্রফেসর, একটা হোটেলে প্রচুর ড্রিঙ্ক করে রাত 10টায় বাড়ি ফিরে এলুম। অ্যালকোহল আমি স্ট্যান্ড করতে পারি না, কালে ভদ্রে এক আধ চুমুক খাই, কিন্তু সেদিন ও ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এর ভিতরে 2বার রিং করেছিল ললিতা। 10:30টায় আবার টেলিফোন বাজল। খুব রাগ করেছো দীনেশ? বললুম না। তুমি রাগ করেছো, কিন্তু বুঝতেই তো পারছো একটা অসুস্থ হেল্পলেস ম্যান, তারপর আমাদের টিচার। থ্যাংক ইউ ফর ইউর সেন্স অফ ডিউটি বলে আমি সজোরে রিসিভার রেখে দিলুম। পরের দিন ললিতা এলো আমার কাছে, সমস্ত জিনিসটাকে সহজ করে নিতে চাইল। 2 দিন পরে একসঙ্গে সিনেমাতেও গেলুম, কিন্তু সুর যে কেটে গেছে সেই কথা বুঝতে আমার বাকি ছিল না। ললিতার কথার ফাঁকে ফাঁকে বারে বারে এসে দাঁড়াতে লাগলেন কর্নেল দত্তগুপ্ত। বুঝতে পারলুম অর্ধেক নয় 12 আনা মনি সে টালা পার্কে রেখে এসেছে। সুতরাং যা ঘটছে ঘটুক। আমি দীনেশ দাশগুপ্ত ললিতা সেনকে ভালোবাসি, তাই বলে কাঙালের মতো ভিক্ষের থালা হাতে নিয়ে পিছে পিছে ছুটবো? সে এলিমেন্টে তৈরি হয়নি মন। ললিতাকে লজ্জিত হওয়ার সুযোগ দিলুম না, নিজেই সরে গেলুম নিঃশব্দে। কিন্তু আর একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হলো। ইট ওয়াজ মিলি। দত্তগুপ্ত আর ললিতাকে নিয়ে একটা বৃষ্টি কুৎসার ঢেউ তুলে দিলে সে। প্রথমে চাপা গুঞ্জন, তারপরে সরব ছিছি আরম্ভ হয়ে গেল চারিদিকে। একদিন নাকি ললিতাকে মিলি কি সব গালিগালাজও করেছিল, কিন্তু আমার আর তাতে কোনো ইন্টারেস্ট ছিল না। ওই সমস্ত কুৎসায় আমি কি বিশ্বাস করেছিলুম? না, কিছুতেই না। ভদ্র মার্জিত সচরিত্র ডাক্তার দত্তগুপ্তকে আমি জানি ললিতা সেনকেও। তার রুচি এবং সুচিতা সম্বন্ধে জীবনের শেষ দিন পর্যন্ত আমি অবিশ্বাস করতে পারবো না প্রফেসর। তবু সরে এলুম কেন? প্রেমের চাইতে কর্তব্য বড় হয়ে উঠেছে, এইটাই সইতে পারছিলুম না। তারপর জানো, চরম হলো ব্যাপারটা। তুমি খবরের কাগজে দেখেছো প্রফেসর? ললিতাকে নিয়ে গাড়ি করে বেরিয়েছিলেন দত্তগুপ্ত। পাতি পুকুরের কাছাকাছি কোথায় কারা হাত বাড়িয়ে গাড়ি থামায়। তারপর 5 মিনিট ধরে বন্য বিভৎস আক্রমণ, কিল, ঘুষি, লাঠি, থান, ইট। দত্তগুপ্তের চাইতে ললিতার উপরেই চোটটা বেশি। দত্তগুপ্ত কপাল ফাটিয়েই রক্ষা পেলেন। ললিতা সামনের একটা দাঁত গেল, ফ্র্যাকচার হলো বাঁ হাতের 2 আঙুল। খবরের কাগজে ধরনের গুন্ডামি নিয়ে তীব্র প্রতিবাদ করেছিল, কিন্তু আমি তো জানি এই সবটাই নিছক গুন্ডামির কারবার নয়। এ কাজ কারা করিয়েছিল তা আমি অনুমান করতেও পারি, কিন্তু সে কথা থাক। সংসারে এমন অনেক কদর্যতা আছে যাদের অন্ধকারেই লুকিয়ে রাখা উচিত, আলোতে টেনে আনা চলে না। আমি ললিতাকে দেখতে গেলুম। মাথায় ব্যান্ডেজ জড়ানো, সামনের দাঁতটা না থাকায় অস্বাভাবিক দেখাচ্ছিল। বললুম, কারা মেরেছে জানো? ললিতা বললে, জানি। তবু ওখানে যেতে চাও? আরো যে বেশি করে যাওয়ার দরকার পড়েছে দীনেশ। তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি ললিতা। তোমার মতো ভালো কাউকেই পাসিনি, কিন্তু একটা হেল্পলেস ম্যান,
বলতে বলতে ললিতার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এত বড় একটা প্রতিভা, অথচ এমন শিশুর মতো নিরুপায়, যে এত দুঃখ সইছে, তার ভার আমার না নিয়ে উপায় নেই দীনেশ। এইবার ললিতার চোখের দৃষ্টি আমি চিনেছি। ও দৃষ্টি আমি ফ্লোরেন্সের উফিজি গ্যালারিতে দেখেছি রোমের ভ্যাটিকানে, দেখেছি অগণিত ম্যাডোনার স্নেহসিক্ত চোখের তারায়, দেখেছি বাংলাদেশের হাজার হাজার মায়ের চোখে। আমার নিজের মায়ের চোখেও কি দেখিনি? ওর সামনে আমি কে প্রফেসর? আমি কতটুকু? আর একটা কথাও আমি খুঁজে পেলুম না। আর এরই 2 সপ্তাহ পরে জানলাম কর্নেল দত্তগুপ্ত টোকিও চাকরিটা অ্যাকসেপ্ট করেছেন। দীনেশ দাশগুপ্ত উঠে দাঁড়ালো। রবীন্দ্রনাথ মেয়েদের 2 জাতে ভাগ করেছেন, একদল প্রিয়া, একদল মা। আমি কনজারভেটিভের মতো বলছি, আসলে প্রিয়া পর্ব মাতৃত্বেরই প্রস্তুতি। নিজের সন্তানই হোক আর কুড়িয়ে পাওয়া ছেলেই হোক, যখন মাকে একবার জাগিয়ে দেয়, তখন প্রেমিকের হারের পালা শুরু হয়। ইনএভিটেবল, ইটস ইনএভিটেবল। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে দোরগোড়ায় দাঁড়িয়ে পড়ে দীনেশ দাশগুপ্ত বললে, এতক্ষণে ওদের প্লেন হয়তো রেঙ্গুনে পৌঁছে গেছে। সেই গতির সঙ্গে পাল্লা দিয়ে সারাদিন আমিও স্কুল পালানো ছেলের মতো গাড়ি ছুটিয়ে বেড়াবো। না প্রফেসর, আজ আর আমি ড্রিঙ্ক করব না। ম্যাডোনার ছবির দিকে তাকিয়ে ওসব কথা কি কেউ ভাবতে পারে? শেষ হলো আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বৎসলা। অসাধারণ একটি ছোট গল্প, চমৎকার অর্থবহ গল্প। কেমন লাগলো আপনাদের তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত আপনাদের মতামত ব্যক্ত করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, সবাইকে জানাচ্ছি নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মতামত। নারায়ণ গঙ্গোপাধ্যায় আমার ভীষণ প্রিয় লেখক। তার প্রত্যেকটি গল্প কাহিনীতে ঠাসা। নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক গল্প আমি আমার চ্যানেলে পড়েছি। আপনারা প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটি গল্পই শুনে দেখতে পারেন, যদি না শোনা হয়ে থাকে। শুনলে কিন্তু অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।